আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সঙ্গে আছে সুমনা সিং। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তেল খাত সহ ইরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করা এবং অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানকে তেহরানের সঙ্গে ব্যবসা থেকে বিরত রাখাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য। এদিকে নতুন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে জানিয়ে 2 বছরের পরিকল্পনা নিয়ে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের অর্থমন্ত্রী। ইরানের ওপর চাপ বাড়াতে সামরিক অভিযান ও হুমকির পর এবার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, তেল খাত সহ ইরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করা এবং অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানকে তেহরানের সঙ্গে ব্যবসা থেকে বিরত রাখাই এই অভিযানের লক্ষ্য। একে তিনি অর্থনৈতিক ডি-ডে হিসেবেও উল্লেখ করেন। মার্কিন অর্থ বিভাগ ইরানের তেল চোরাচালান এবং নিষেধাজ্ঞা এড়াতে পারে এমন প্রতিটি কেন্দ্র, প্রত্যেক সহায়তাকারী এবং প্রত্যেক নেটওয়ার্কের নকশা তৈরি করেছে। আজ থেকে আমরা আইআরজিসি এবং ইরানি শাসন ব্যবস্থাকে অর্থায়নকারীর প্রতিটি সম্ভাব্য উৎস বন্ধ করে দেব। যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানোর সক্ষমতা পুনর্গঠনে এই শাসন ব্যবস্থাকে ন্যূনতম কোনো অবকাশও দেয়া হবে না। নতুন নিষেধাজ্ঞায় ইরানের ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল ও নৌ পরিবহনের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতকে লক্ষ্য করা হয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেনে সহায়তার অভিযোগে 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, চীন, হংকং, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি। তবে মার্কিন চাপকে গুরুত্ব দিচ্ছে না তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের জন্য নতুন কিছু নয়। নতুন কোনো সমাধান না থাকায় পুরনো পরিকল্পনাই বারবার সামনে আনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের অর্থমন্ত্রীও পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত তেহরান। এছাড়া নতুন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে জানিয়ে 2 বছরের পরিকল্পনা নিয়ে ইরান প্রস্তুত বলেও জানান তিনি। মার্কিন পদক্ষেপকে লোক দেখানো আখ্যা দিয়ে সমালোচনা করেছেন সিনেটর ক্রিস মার্ফি। তার দাবি, এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মার্কিন নাগরিকদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। রেকর্ড দরপতন ঘটেছে রিয়ালের। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে এই দুরবস্থা এখন বৈশ্বিক অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের 6 মাস পূর্তিতে ভয়াবহ রূপ নিয়েছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। শান্তি আলোচনা স্থবির হওয়ার পাশাপাশি কঠোর নিষেধাজ্ঞার চাপে দেশটির অর্থনীতি এখন ধ্বংসের মুখে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের ইতিহাসের সর্বনিম্ন দরপতন ঘটেছে। খোলা বাজারে ডলারের বিনিময় হার প্রায় 20 লাখ রিয়ালে পৌঁছেছে। যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় প্রাণহানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি। তবে হুমকির মুখেও নিজেদের কৌশলগত অবস্থানে অনড় রয়েছে তেহরান। ওয়াশিংটন তেল আবিবের যৌথ হামলায় নৌবাহিনী ও বিমান বাহিনী বড় ধরনের বিপর্যয়ের শিকার হলেও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের ওপর হামলা অব্যাহত রেখেছে তেহরান। এছাড়াও হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তেও এখনও অনমনীয় অবস্থানে রয়েছে দেশটির নেতারা। একদিকে হরমুজ প্রণালীর অচলাবস্থায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে, ফলে প্রতিনিয়ত বাড়ছে তেলের দাম। আর অন্যদিকে নিষেধাজ্ঞা আর যুদ্ধের কারণে ইরানের সঙ্গে গোটা বিশ্ব অর্থনীতি এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতাকে খাদের মুখে ঠেলে দিচ্ছে, যার পরিণতি ভোগ করতে হবে গোটা বিশ্বকে। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক পুনর্বহালে তেহরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন মহসিন নাকভি।
ইরানি প্রেসিডেন্ট ছাড়াও তেহরানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ইরান সফর শেষ করেছেন পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। আলোচনার মূল বিষয় ছিল সংঘাতের দ্রুত অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি আঞ্চলিক শান্তি এবং সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি। এ সময় সংলাপ ও উত্তেজনা প্রশমনে সহায়তায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন ইরানি নেতারা। এর আগে সোমবার ইরান সফরে যান আসিম মুনির ও মহসিন নাকভি। এদিকে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সেনাপ্রধানের ইরান সফরের আগে তার সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোহিঙ্গা সংকটের 9 বছর পূর্ণ হলো আজ। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের জান্তা সরকারের নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 7.5 লাখ রোহিঙ্গা। এ সংকট সমাধানে বিশ্ব জনমত তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। আর চাপ কমাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তায় সামরিক স্থানান্তরেও আলাপ আলোচনায় গুরুত্ব দিচ্ছেন তারা। 2017 সালের 25শে আগস্ট দিনটি ছিল শুক্রবার। বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয় জাতিগত নিধনের পরিকল্পিত চিত্র। মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার অভিযোগ এনে সন্ত্রাস বিরোধী অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। শুরু হয় হত্যা, ধর্ষণ, জ্বালিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম। 7 লাখ মানুষ আসেন কক্সবাজারে। এরপর থেকেই মানবিকতার সঙ্গে জাতীয় স্বার্থ উভয় সংকটে বাংলাদেশ। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ তথ্য, গত 31 জুলাই পর্যন্ত ঢাকার দেয়া তালিকার 8,28,824 রোহিঙ্গার মধ্যে 3,08,797 জনকে রাখাইনবাসী হিসেবে নিশ্চিত করে নেপিডো। তবে সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত চলায় নিরাপত্তার অজুহাতে এখনই রোহিঙ্গাদের ফেরত নিতে পারবে না বলে জানায় দেশটি। এমন অবস্থায় বিশ্ব জনমত তৈরির বিকল্প দেখছে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যেখানে ধরেন যারা এইভাবে নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে বিশ্ব জনমতটা তৈরি হচ্ছে, সেই বিশ্ব জনমতটাকে আমাদেরকে হারনেস করতে হবে এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আমরা যত বেশি ব্যবহার করতে পারি ততই আমাদের পক্ষে জিনিসটা যাবে। চাপ কমাতে আঞ্চলিক সহায়তার পাশাপাশি মুসলিম দেশগুলোতে রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরের পরামর্শ বিশ্লেষকদের। 7 থেকে 8 লাখ রোহিঙ্গাদেরকে যদি আঞ্চলিকভাবে সাময়িক স্থানান্তর করা যায় এবং আন্তর্জাতিক সহায়তায়, দ্বিপাক্ষিক আলোচনায় এবং রোহিঙ্গাদের সমর্থনে, তাহলে কিন্তু এটা একটা মধ্যবর্তীকালীন সমাধান হতে পারে, যাতে করে আমাদের উপরে চাপটা তুলনামূলকভাবে কমে। এর আগে 2018 ও 2019 সালে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশ প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত একজনও মিয়ানমারে ফিরতে পারেননি। নির্যাতনের 9 বছর পেরিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেয়া একটি শিশু বলতে পারে না তার দেশ কোথায়, কোথায় রয়েছে তার পূর্বপুরুষের ভিটে মাটি। আর এই অনিশ্চয়তাই রোহিঙ্গা সংকটের ভয়ঙ্কর বাস্তবতা বলছেন বিশেষজ্ঞরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। সোমবারের পর মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। সময়ের সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রপাত, বজ্রঝড় ও দমকা বাতাস সহ ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এনডিটিভি জানিয়েছে, সোমবারের ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও ধীরগতির যান চলাচলে অচল হয়ে পড়ে দিল্লি। মঙ্গলবারও পরিস্থিতির উন্নতি হয়নি। আগামী 2 থেকে 3 ঘন্টায় বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়, বজ্রপাত ও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। এদিকে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক থাকলেও সোমবার বৈরী আবহাওয়ার কারণে 15টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে 3টি ছিল আন্তর্জাতিক ফ্লাইট। কলকাতার নিউ মার্কেট এলাকায় মাত্র 48 ঘন্টায় বন্ধ হয়েছে 2 শতাধিক হোটেল। ভয়াবহ আগুনে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর পর অগ্নি নিরাপত্তা নিয়ে কঠোর স্থানীয় প্রশাসন। তাদের অভিযানের কারণে বিপাকে হাজারো বাংলাদেশি পর্যটক। থাকার জায়গা না পেয়ে কেউ ছুটছেন নতুন হোটেলের খোঁজে, কেউ আবার আগে ভাগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
19 আগস্ট কলকাতায় নিউ মার্কেটের কাছে শিখাইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশির সহ 9 জনের প্রাণহানির পর নড়েচড়ে বসে প্রশাসন। অগ্নি নিরাপত্তায় কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে শুরু হয় ব্যাপক অভিযান। ফায়ার লাইসেন্স, ফায়ার অডিট, পুলিশ পারমিশন, ফায়ার অ্যালার্ম ও জরুরি নির্গমন সিঁড়ি সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক হোটেল ও রেস্তোরাঁ। কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইস স্ট্রিট, কলিং স্ট্রিট, সদর স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটে অভিযানে সবচেয়ে বড় ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা। বর্তমানে কলকাতায় থাকা প্রায় 11,000 বাংলাদেশির মধ্যে 7,000ই থাকছেন নিউ মার্কেট এলাকায়। এদেশের সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, আমাদের বাংলাদেশে যারা আসছে চিকিৎসা করার জন্য, যারা বেড়াইতে আসছে তাদেরকে একটু ছাড় দেওয়া হোক। হঠাৎ হোটেল বন্ধ হওয়ায় নতুন জায়গা খুঁজছেন অনেকে, কেউ আবার নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। চিকিৎসার জন্য এসে যদি হোটেলে থাকা নিয়ে একটা পেরেশানির মধ্যে পড়তে হয়, তাহলে তো নেক্সট টাইমে আসাটা খুব কষ্ট হয়ে যাবে। নতুন হোটেল পেলেও দালালের মাধ্যমে থাকার ব্যবস্থা করতে গিয়ে গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ ভাড়া। মার্কুইস স্ট্রিটে কোনো থাকার জায়গা নেই। আশেপাশে যেগুলো হোটেলে এখনো নোটিশ যায়নি সেসব হোটেলগুলো এখনো লোক রাখছে, যেমন হলো পার্ক স্ট্রিট, এইসব অঞ্চলে লোকগুলো চলে যাচ্ছে, কিন্তু হোটেলের যে ভাড়া তার থেকে দ্বিগুণ নিচ্ছে ভাড়া। শুধু পর্যটক নয়, নিউ মার্কেটের ব্যবসায়ী, রিকশাচালক সহ অন্য পেশার মানুষও উদ্বিগ্ন। যদি লোক আসতো, বাইরে থেকে লোক আসতো, দুটো ভাড়া মারতাম, তাহলে খরচা হতো, তাহলে পয়সা ইনকাম হতো, তাহলে সংসার চলবে। ব্যবসা অবস্থা খারাপ, টোটাল হোটেল বন্ধ করে দিয়েছে। বাংলাদেশি পর্যটকদের জন্য ওই এলাকায় গড়ে উঠেছে হোটেল, খাবারের দোকান, পরিবহন ও কেনাকাটা সহ নানা ব্যবসা। ট্যুরিস্ট ভিসা চালুর পর পর্যটক বাড়লেও হোটেল বন্ধ হওয়ায় ব্যবসায় নতুন ধাক্কা লেগেছে। তবে প্রশাসন সাফ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তায় কোনো আপোষ নয়, প্রয়োজনীয় বিধি না মানা হোটেলের বিরুদ্ধে অভিযান চলবে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে 5 সেপ্টেম্বর শান্তিপূর্ণ মিছিলের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। ভারতের ইন্ডিয়া গেট থেকে নতুন দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত এই মিছিল করবে দলটি। এতে অংশ নেবেন প্রশ্ন ফাঁস ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের সদস্য, পুলিশের নির্যাতনের শিকার শিক্ষার্থী, তরুণরা। সোমবার জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর নতুন কর্মসূচির ঘোষণা দেয় সিজেপি। দলটির দাবি, 25 জুলাই সরকার যেসব আশ্বাস দিয়েছিল তা এখনো বাস্তবায়ন করা হয়নি। আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, শিক্ষার্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিলের বিষয়েও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। সিজেপির অভিযোগ, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের বদলে সময় ক্ষেপণ করছে। আফগানিস্তানে ক্ষমতা দখলের 5 বছরে নারীদের উপর কড়াকড়ি সহ নানা বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। সম্প্রতি তালেবান কর্মকর্তাদের জন্য স্মার্টফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে তালেবান শাসনের অধীনে আফগানিস্তানে দারিদ্র্যের হার বেড়েছে। জাতিসংঘের হিসেবে দেশটিতে প্রতি 4 জনে 3 জনই মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। 2021 সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে তালেবান বাহিনী। গত 5 বছরে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে তালেবান সরকার। 2 বছর ধরে তালেবানের প্রভাবশালী নেতা, সাবেক যোদ্ধা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এক বিরল চিত্র তুলে ধরেছে বিবিসি। এতে উঠে এসেছে দেশটির শাসন ব্যবস্থা, নারীর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও সাধারণ মানুষের অসন্তোষের নানা দিক। অধিকাংশ কর্মক্ষেত্র থেকে নারীদের বাদ দেয়া, তাদের মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা নিষিদ্ধ করা এবং একা ভ্রমণ কিংবা বিনোদন কেন্দ্রে যাওয়ার উপর নানা কড়াকড়ি আরোপ করেছে তালেবান। এছাড়া নারীদের তালাক দেওয়ার ক্ষমতা রোধ সহ পারিবারিক নানা সীমাবদ্ধতা তৈরি করা হয়েছে। সম্প্রতি তালেবান কর্মকর্তাদের জন্য স্মার্টফোন ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে দাপ্তরিক কাজে তথ্য আদান প্রদান ও গতি ধীর হয়ে পড়েছে। তালেবান সরকারের অঘোষিত রাজধানী কান্দাহারে কড়াকড়ি চরম পর্যায়ে রয়েছে। সেখানে পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করা হয়েছে, রেডিওতে গান ও নারীর কণ্ঠ সম্প্রচার নিষিদ্ধ এবং শহরের ভিডিও ধারণ বন্ধ রাখা হয়েছে। তালেবান শাসনের অধীনে সাধারণ আফগানিদের জীবনমানের অবনতি ঘটেছে। পানি, সড়ক ও চিকিৎসা সেবার অভাবে রয়েছে পাহাড়ি এলাকার বাসিন্দারা। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন,
শরিয়া আইনের আওতায় থেকে নারী অধিকার, বাক স্বাধীনতা এবং অন্যান্য বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তারা। নারীদের শিক্ষার বিষয়ে এখনও শরিয়া ভিত্তিক সমাধান খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর ফলে দেশটির ওপর থাকা কিছু রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল হবে এবং ওয়াশিংটন থেকে দামেস্কে সামরিক সহায়তা দেওয়ার পথও খুলবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, একই সঙ্গে হায়াত তাহরির আল শামকেও বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে সরানো হয়েছে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা একসময় হায়াত তাহরির আল শামের নেতা ছিলেন। রুবিও বলেন, এটি সিরিয়ার জনগণের উন্নতি ও সমৃদ্ধির জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ। একে স্বাগত জানিয়ে অন্ধকার বোঝা ঝেড়ে নতুন করে উন্নয়ন ও অগ্রগতির পথে দেশ এগিয়ে যাচ্ছে বলে বলেন সিরিয়ার প্রেসিডেন্ট। গাজায় ইসরায়েলি হামলায় 2 শিশু সহ অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্রের বরাতে সোমবার আল জাজিরা জানিয়েছে, সোমবার হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে খান ইউনিসের আল সাতার আল ঘারবি এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু কন্যা মারা গেছে। এদিকে হামাসের অভিজাত নুখবা বাহিনীর এক সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তিনি 2023 সালের অক্টোবরের হামলায় অংশ নিয়েছিলেন বলে দাবি আইডিএফ-এর। এদিকে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, 2025 সালের অক্টোবর থেকে 4379 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে অন্তত 1286 জন নিহত ও 4200-র বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজায় যুদ্ধের মধ্যে তীব্র হচ্ছে পানি ও খাদ্য সংকট। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়েছে পানি ও স্যানিটেশন অবকাঠামোর 90%। সংকটে সবচেয়ে বড় চাপ পড়ছে শিশুদের উপর। স্বাভাবিক সরবরাহ না থাকায় দীর্ঘ পথ হেঁটে পরিবারের পানি সংগ্রহের দায়িত্ব পড়ছে শিশুদের কাঁধে। এদিকে গাজার 10 লাখ বাস্তুচ্যুত মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজার বাস্তুচ্যুত শিবিরগুলোতে নিরাপদ পানির সংগ্রহ এখন প্রতিদিনের বড় চ্যালেঞ্জ। পানির ট্রাকের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে। পর্যাপ্ত পানি না থাকায় খাবার পানির সহ রান্না ও পরিচ্ছন্নতার প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে। ইউনিসেফের হিসাবে গাজার 82% পরিবার পানির সংকটে রয়েছে, আর 70% পর্যন্ত পরিবার প্রতিদিন মাথাপিছু 6 লিটার পানিও পাচ্ছে না, যা জরুরি পরিস্থিতির ন্যূনতম মানের চেয়েও কম। ইসরায়েলি আগ্রাসনে গাজার পানি ও স্যানিটেশন অবকাঠামোর প্রায় 90% ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ায় সংকট আরও গভীর হয়েছে। জ্বালানি ও প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতিও পানির সরবরাহ ব্যাহত করছে। এদিকে পানি সংকটের কারণে ক্ষতির মুখে গাজার শিশুরা। পরিবারের জন্য পানির সংগ্রহে দীর্ঘ পথ হাঁটা এবং ভারী পাত্র বহনের কারণে পেশির ব্যথা ও খিঁচুনির পাশাপাশি দীর্ঘমেয়াদে মেরুদণ্ডের সমস্যার ঝুঁকি বাড়ছে। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। প্রতিদিন খাবার ও পানির সন্ধানে ছুটতে গিয়ে তাদের স্বাভাবিক শৈশব ব্যাহত হচ্ছে। পড়াশোনা ও খেলাধুলার বদলে বেঁচে থাকার দায়িত্ব নিতে হচ্ছে শিশুদেরই। এদিকে সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর উপর নির্ভর করতে হচ্ছে গাজাবাসীদের, কিন্তু তহবিলের ঘাটতি এবং ইসরায়েলি বিধিনিষেধে ইউনিসেফ সহ কয়েকটি সংস্থাকে তাদের কার্যক্রম কমিয়ে আনতে হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে